প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমি আলোচনা করব মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা কোর্সের মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস অর্থাৎ নির্দিষ্ট অক্ষ প্রেক্ষিতে গতি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা বেসিক টপিকস এবং পরীক্ষায় অন্তর্ভুক্ত টপিকস। মেকানিক্স কোর্সটি অনার্স গণিতের স্টুডেন্ট এবং মাস্টার্স প্রিলিমিনারি গণিতের স্টুডেন্টদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়াও মেকানিক্স কোর্সটি 200 নম্বরের বিসিএস গণিত লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কোর্স। এই লেকচারে আমি মূলত আলোচনা করব একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে চারদিকে ঘূর্ণায়মান একটি দৃঢ় বস্তুর গতির সমীকরণ, এটা নিয়ে মূলত আলোচনা। ডিটারমিনেশন দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ রিগিড বডি রোটিং অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস অর্থাৎ অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস মানে হলো একটি স্থির অক্ষের সাপেক্ষে। কিসের? রিগিড বডি, এই কঠিন বস্তুর কি নির্ণয় করব? দ্য ইকুয়েশন অফ মোশন, গতির সমীকরণ আমরা, বা এটা অনেকেই ফোর্স ইকুয়েশনও আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ইকুয়েশনটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করতে হবে, অর্থাৎ আমরা যদি তৃপ্তি সহকারে এই প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে আমাদের কয়েকটি পূর্বের অধ্যায়ের বেসিক সূত্র রিমাইন্ড অর্থাৎ স্মরণ রাখতে হবে। প্রথমত অত্যন্ত সংক্ষেপে আমি ওই সূত্রগুলো টাচ দিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে আমরা আসব মূল আলোচনায়। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা লক্ষ্য করি যে একটা মোটামুটি চিত্র। ও এক্স হলো আমাদের এই যে ইনিশিয়াল লাইন, আর এই আমাদের একটা কার্ভ হলো পি বিন্দুতে, আর পি বিন্দুতে তার স্থানাঙ্কটা হলো আর কমা থিটাস, যেটার রেডিয়াসটা পি বিন্দুর ও বিন্দু থেকে ওপি, আর ওপি রেখা ও এক্সের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে। আমাদের এটা মূল আলোচনা নয়, আমরা এটা আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে। তো এই চিত্রের বিবরণটা অতি সংক্ষেপে আমরা একটু লিখে নিচ্ছি। লেট পি আর কমা থিটা বি দ্য পজিশন, পজিশন মানে অবস্থান, কার? অফ এ পয়েন্ট, একটা বিন্দুর, ইন পোলার কোঅর্ডিনেট। আমাদের আরো আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তো এটা হলো পোলার কোঅর্ডিনেট, আর থিটা হলো পোলার কোঅর্ডিনেট রিলেটেড, আমরা এগুলা জানি। পোলার কোঅর্ডিনেট অ্যালং এ কার্ভ, মানে একটা কার্ভের সাথেই অ্যালং এ কার্ভ। দেন আমরা এতটুকু জিনিস বিবেচনা করার পর আমরা আমাদের পূর্ববর্তী অধ্যায়ে যে সূত্র শিখেছিলাম সেটা আমরা একটু অবশ্যই এখানে স্মরণ রাখতে হবে আমাদের এই আলোচনার জন্য। তো 1 নম্বরে আমাদের ছিল রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি আমরা যেটা শিখছিলাম, এই অধ্যায়ের পুরোটাই আমাদের এই 4টা সূত্র দরকার হবে। আমি এখানেই প্রথম লেকচার যেহেতু এই অধ্যায়ের, এটা এখানে আলোচনা করে নিচ্ছি। রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি মানে কি? ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ। কি? ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগকে আর ডট, অর এভাবেও লিখতে পারে আর ডট অথবা ডিআর অফ ডিটি। এটা অথবা এটা দুইটা কিন্তু একই কথা। আর ডট মানে আর কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা হলো আমাদের একটা সূত্র, আমরা এটা স্মরণ রাখবো। এরপরে আমাদের আছে তোমার ট্রান্সভার্স ভেলোসিটি, অর্থাৎ ওই যে এখানে আমি একটা জিনিস একটু ইঙ্গিত দিয়েছি, বিস্তারিত যেহেতু আমরা এখানে আলোচনা করব না, তার লম্ব বরাবর, হ্যাঁ তার লম্ব বরাবর ওই যে ব্যাসার্ধ ভেক্টর, ধরো এটা হলো ব্যাসার্ধ ভেক্টর ওপি, ওপি বরাবর, আর এটা হলো তার লম্ব বরাবর। তো এটাকে আমরা ইংলিশে যেটা পড়ছিলাম ট্রান্সভার্স ভেলোসিটি, ভেলোসিটি কার? ব্যাসার্ধ ভেক্টর, এটার এই ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর আর কি, ব্যাসার্ধ ভেক্টরের অথবা আমরা সংক্ষেপে বলতে পারি যে পারপেন্ডিকুলার ভেক্টরের লম্ব বরাবর।
ব্যাগ। কেমন? ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর ব্যাগ বা ট্রান্সভার্স ভেলোসিটি আর থিটা ডট, অর এটাকে আমরা লিখতে পারি তোমার আর থিটা ডটকে ডি থিটা অফ ডিটি। মূলত আমাদের এই প্রমাণে লাগবে হলো 3 আর 4 নাম্বার, ওই যে অ্যাক্সিলারেশন। হ্যাঁ, রেডিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল অ্যাক্সিলারেশন মানে কি? ব্যাসার্ধ ভেক্টর বরাবর এটার মতোই, ব্যাসার্ধ ভেক্টর বরাবর তোমার ত্বরণ। ব্যাসার্ধ ভেক্টর, তোমাদের বুঝার স্বার্থে আমি 2টা ল্যাঙ্গুয়েজ লিখতেছি আর কি, তোমরা যে কোনো একটা লিখবা। ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ। তো ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণকে আমরা এইভাবে লিখতে পারি আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, অথবা এটার এই বিস্তারিত হলো যেটা আমাদের সবচেয়ে পরিচিত, ডি স্কোয়ার আর অফ ডি থিটা, ডি স্কোয়ার আর অফ ডিটি স্কোয়ার, ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কোয়ার। কেমন? এটাকে উপর স্কোয়ার। এখন 4 নম্বরে ওই যে ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন, এটা বাংলাটা লিখবে না যেহেতু এখানে আছে, মানে লম্ব বরাবর, ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন কি? এটা হলো আর থিটা ডাবল ডট প্লাস 2 আর ডট থিটা ডট। এটাকে আমরা লিখতে পারি অর আর, অরটারে কমা দিয়ে দাও, আর থিটা ডাবল ডট স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার, 2 বার ডিফারেন্সিয়াল টি এর সাপেক্ষে, প্লাস 2 আর ডট মানে ডি আর অফ ডিটি থিটা ডট ডি থিটা অফ ডিটি। এই 4টা সূত্র আমরা আমাদের আগের চ্যাপ্টারেই কিন্তু শিখে এসেছি, এখানে জাস্ট একটু স্মরণ করলাম। এখন আমাদের আরেকটা জিনিস এখানে লাগবে, সবচেয়ে এসেনশিয়াল যে বিষয় আমাদের এই টপিক্সের প্রমাণের জন্য, সেটা হলো এখানে দেখো আমি লিখে নিয়েছি when the particle move along the circle r equal to a, অর্থাৎ r এর মান যদি স্পষ্ট a হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট তোমার এই সার্কেল r is equal to a হয়, তাহলে এইখানে আমাদের dr of dt, অর্থাৎ এই r এর জায়গায় যদি আমরা a বসাই, তোমার এটা dr of dt এর মান 0, d স্কয়ার r of dt এর মান 0, এটা আমরা ফর্মুলা হিসাবে এখন প্রয়োগ করতেছি। তো সেই দিক বিবেচনা করলে আমাদের অ্যাক্সিলারেশন ওপি বরাবর আমাদের যে অ্যাক্সিলারেশনটা আছে, এই যে অ্যাক্সিলারেশনটা ধরো dr of dt এর মানটা যদি আমরা এখানে 0 বসাই, এটা 0 হলে আমাদের থাকে মাইনাস আর ডি থিটা অফ ডিটি হোল স্কয়ার, মাইনাস আর ডি থিটা অফ ডিটি হোল স্কয়ার। আর তোমরা জানো এটা যেহেতু ওপি আর পিএ, ওপি পিও, অর্থাৎ যদি উল্টা দিক থেকে আমরা ভেক্টরটা হিসাব করি তখন মাইনাসটা প্লাস হয়। এটা তো হলো ওপিটা হলো ব্যাসার্ধ ভেক্টর, তো ওপি বরাবর, আর যদি বলি পিও বরাবর তাহলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এগুলা ভেক্টরের বেসিক বিষয়গুলো তোমরা জানো। এরপরে আসো অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার ওপি, অর্থাৎ এই যে এটা আর কি ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন আর পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন একই কথা। তখন এইখানে আমাদের ডি আর অফ ডিটির মান যদি 0 হয়, আমাদের থাকে হলো এটা আর ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার। তো এটা যেহেতু প্লাস আছে, এখানে আমাদের ওপি আর ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার। তাহলে আমরা আমাদের কিন্তু মূলত আমাদের মূল প্রমাণে লাগবে এটুকুই। এই এটুক আমরা বোঝার স্বার্থে এগুলো লিখেছি, কিন্তু এখানে যখন এই নির্দিষ্ট মানটা বসানো হয় তখন আমাদের এতটুকু সূত্র আমাদের দরকার হয়। অ্যাক্সিলারেশন অ্যালং ওপি ইজ ইকুয়াল টু মাইনাস আর ডি থিটা অফ ডিটি হোল স্কয়ার। তো আমাদের অবশ্যই আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করবো, একটু পর আমরা প্রমাণ গেলে বুঝবা যে অ্যাক্সিলারেশন অ্যালং পিও, এটা আর ডি থিটা, অ্যাক্সিলারেশন অ্যালং আমাদের হলো অ্যালং আর ডি থিটা অফ ডিটি হোল স্কয়ার, আর অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার ওপি আর ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার, আর ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার। আমরা এই দুইটা মনে রাখবো। আর একটা বিষয় হলো একেবারেই আমাদের ছোট ক্লাসের পড়া, আমরা শিখছিলাম বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এটা আমাদের কিন্তু এখন দরকার হবে, বল ইজ ইকুয়াল টু ইফেক্টিভ ফোর্স বা বল ভর ইন্টু ত্বরণ। এটা আমরা এখন আমাদের লাগবে। আর একটা হলো বলের ভ্রামক, হ্যাঁ, মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামক বা বলের ভ্রামক, এই মোমেন্ট অফ
এটা জড়তা লিখে ফেলছি, বলের ভ্রামক, বল ইন্টু দূরত্ব, অর্থাৎ এই তোমার এফ ইন্টু ডি, বলকে যদি এফ ধরি, দূরত্বকে যদি ডি ধরি, তাহলে আমাদের এই প্রথম 10 মিনিটের লেকচারটা তুমি ভালোভাবে খেয়াল করতে হবে। করার পর আমরা মূল আমাদের যে টপিকস নিয়ে ক্লাস নেওয়ার কথা, তাহলে তুমি ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবে। তো এবার আসো আমাদের মূল যে আলোচনার বিষয়, আমরা সেই প্রমাণটা শুরু করি। আমরা এখন শুরু করব যে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে চারদিকে ঘূর্ণায়মান একটি দৃঢ় বস্তুর গতির সমীকরণ নির্ণয়। এটা হলো আমাদের আলোচনা, গতির সমীকরণ নির্ণয়। ডিটারমিনেশন অফ ইকুয়েশন অফ মোশন অফ এ রিগিড বডি রোটিং অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, একটা ফিক্সড অক্ষের সাপেক্ষে অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস, এটা ইম্পর্টেন্ট। আর কি নির্ণয় করবো? দ্য ইকুয়েশন অফ মোশন, গতির সমীকরণ বলো আর বলের সমীকরণ বলো, একই কথা। এই জিনিসটা ক্লিয়ার হতে হলে তোমাদের চিত্রটা মোটামুটি একটু ক্লিয়ার হতে হবে, আর চিত্রের সাথে সাথে বর্ণনাটা বুঝে নিতে হবে। তো প্রথমে আমি যেভাবে চিত্র অঙ্কন করতেছি তোমাদের সাথে শুরুটা বলে নিচ্ছি। একটা সমতল আমরা বিবেচনা করতেছি, ধরো ও এ জেড, একটা সমতল বিবেচনা করলাম। এ ও জেড একটা সমতল আমরা বিবেচনা করলাম, যেটা এই শূন্যে স্থিরভাবে অবস্থিত। হ্যাঁ, তো এই কথাটাই আমরা এখন লিখে নিচ্ছি। লেট, চিত্রের সাথে লিখতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখানে আমাদের কিছু আরেকটু স্পেস রাখতে হবে। আমাদের এখানে 3টা সমতল আসবে, সোজা কথা, এগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। আমরা বর্ণনা লিখবো আর চিত্রটা ক্লিয়ার হবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেট এ প্লেন, আর তুমি চাইলে বাংলাও লিখতে পারো, কারণ আমি সাথে সাথে কিন্তু বাংলা বলতেছি এবং বলবো তোমার বোঝার জন্য। এ ও জেড, ক্যাপিটাল জেড, বি ফিক্সড মানে স্থির, ইন দ্য স্পেস, শূন্যে একটা সমতল এ ও জেড, এটাকে আমরা স্থির মনে করলাম বা ধরলাম। অ্যান্ড ও জেড, ওই যে বলছে যে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, এই হলো সেই মেইন নাটের গুরু। ও জেড নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে, অ্যান্ড ও জেড দা পারপেন্ডিকুলার, উনি কিন্তু পারপেন্ডিকুলার, লম্ব। এটা একেবারে শেষ পর্যায়ে গেলে কিন্তু এই জিনিসটা আমাদের একটু পরে দরকার হবে। ও জেড যে লম্ব ছিল, পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ রোটেশন, এই ওজেড ভদ্রলোকটাই হলো আমাদের এই রোটেশন ঘূর্ণয়ন অক্ষ, যার সাপেক্ষে আমরা মূলত এই কি নির্ণয় করব? আমরা ইকুয়েশন অফ মোশন নির্ণয় করব। একটি তোমার কঠিন বস্তুর এই একটি স্থির অক্ষ, সেটা হলো এই ফিক্সড অক্ষ, স্থির অক্ষ ও জেড এর সাপেক্ষে। ঠিক আছে, আমরা এখন আরেকটা সমতল আমরা বিবেচনা করতেছি। ধরো এটা হলো আমাদের দ্বিতীয় সমতলটা। আরেকটা সমতল আমরা এখন বিবেচনা করতেছি, সেটা হলো এই ধরো এখান থেকে যতটুকু আমরা দিছি, এটা আনুমানিক আর কি, ঠিক কতটুকু আবার এখানে দাও। আমি তোমাদের জন্য চিত্রটা অঙ্কন করতেছি। আমি আগে থেকে চিত্রটা অঙ্কন করলে আমার তাড়াতাড়ি হয়ে যেত আর কি, তোমাদের জন্যই আমি মূলত চিত্রটা আগে থেকে অঙ্কন করে রাখি নাই, তোমাদের বোঝানোর সুবিধার্থে। কেমন? আমরা আরেকটা সমতল বিবেচনা করতেছি, এটা তো তাহলে এটার নাম কি দেওয়া যায়? লেট জি ও, ধরো এটা হলো সমতলটা আর কি, আমার খাতাটা কিন্তু একটা সমতল, এরকম আর কি, অনেকটা কল্পনা। জি ও জেড বা জেড ও জি, জেড ও জি বি অ্যানাদার,
ওইদিকে যাব না, ওইদিকে আরেকটু কাজ আছে। অ্যানাদার প্লেন ফিক্সড ইন দ্য প্লেন ফিক্সড ইন দ্য বডি, মানে ওই যে বস্তুর সাথে, যেটা এই কথাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা যে জিও জেড সমতলটা বা জেড ও জি সমতলটা যে বস্তুর সাথে স্থির বা আটকানো আর কি, স্থির অবস্থায় আছে, এটা আমাদের খুব প্রয়োজন হবে একটু পরে। বডি দ্যাট, যেটা তোমার কোণ উৎপন্ন করে, দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল, কি একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা আর কি, মেক্স অ্যান অ্যাঙ্গেল ধরো থিটা, তো কোণটার নাম কি, এ ও জি, থিটা এ ও জি। কার সাথে? ওই আগের সমতল এ ও জেড এর সাথে। উইথ দা প্লেন এ ও জেড, উইথ দ্য প্লেন এ ও জেড। আশা করি কথা বুঝতে পেরেছ এই পর্যন্ত, যে আগের সমতল এর সাথে সে থিটাকে উৎপন্ন করে। এখন ধরে নিলাম আমাদের এই বস্তুটা, আমাদের যে মূল যে বস্তুটা যেই সমতলে আছে, অর্থাৎ আরো সহজ করে যদি বলি, ধরো আমাদের যে বস্তুটা আছে তার একটা কণা, হ্যাঁ, তার একটা কণা হলো এখানে এই পি বিন্দুতে আছে, যার ভরটা হলো এম। এই বস্তুর কণাটাকে নিয়ে আরেকটা সমতল আমরা এখন বিবেচনা করে ঠিক আগের মতোই, তবে এটা থাকবে, এই কণাটা তার ভিতরে থাকবে, হ্যাঁ, কণাটা তার ভিতরে থাকবে। ধরো আরেকটা সমতল আমরা বিবেচনা করতেছি, আরেকটা সমতল আমরা বিবেচনা করতেছি। এ হলো আরেকটা সমতল, এর নামটা আমরা জেড ও কিউ দিলাম, কেমন? তাহলে এই কথাটাই আমরা এখন বলবো যে একটা যে আমরা যে বডি, বস্তু বলতে এখানে আমরা বডি বলতেছি আর কি, যে বডিটা আমরা বিবেচনা করতেছি তারই একটি এমভরের, ওই বস্তুর একটি কণার এমভরের, কণার ভর এম, তাকে নিয়ে আরেকটি সমতল, হ্যাঁ, আমরা বিবেচনা করলাম। তো সেই কথাটাই আমরা এখন লিখব। অলসো লেট এ পার্টিকেল of much m of the body, এই কথাটা বলতেছে অফ দ্য বডি, বডির তোমার বি এট পি, বডির একটা বিন্দু পি, দ্য প্লেন কিউ ও জেড, বা জেড ও কিউ বলতে পারে, থ্রো পি, মানে পি বিন্দুকে নিয়ে আর কি, থ্রো পি, এই পি বিন্দুকে নিয়ে আমরা একটা প্লেন কল্পনা করলাম, তোমার থ্রো পি অ্যান্ড ও জেড অ্যাক্সিস, পি বিন্দু এবং ও জেড অ্যাক্সিসকে নিয়ে একটা প্লেন, অ্যান্ড দ্য অ্যাক্সিস ও জেড makes an angle, আমরা এখন ধরে নিলাম সেই একটা কোণ উৎপন্ন করে ও জেড, আর এই যে সমতল মিলে সেই কোণটা হলো ফাই, এটাকে বলে ফাই, কেমন? ফাই কিন্তু দুইটা আছে, একটা আছে বড় হাতের আর একটা হলো ছোট হাতের, আপার আর লোয়ার, আপার কেস লোয়ার কেস, যাই হোক, মেক্স অ্যান অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু এ কোনটা হলো এটা আর কি, এ ও কিউ, এ ও কিউ উইথ দ্য প্লেন, ওই আগের প্লেন এ ও জেড এর সাথে, উইথ দ্য প্লেন এ ও জেড, আগের প্লেন ও জেড এর সাথে, কেমন? এখন আরেকটা বোঝার জিনিস যেটা
খেয়াল করো তোমরা, এই যে একটা সমতল, আমাদের তিনটা সমতল এখানে এখানে যেহেতু আমি কাগজ অঙ্কন করেছি, একটার ভিতরে আর একটা, একটার উপর দিয়ে আর একটা, এই জন্য ক্লিয়ার বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে। ধরো কিউ ও জেড যে সমতলটা আছে, আর একটা হলো জি ও জেড, এই যে সমতলটা এটা, আর এই দুইটা, আর এই হলো আর একটা সমতল। একটার উপর দিয়ে তোমরা আরেকটা যদি বিবেচনা করো, ধরো এই একটা বস্তু, তার উপরে যদি তুমি আরেকটা চিন্তা করো, এই দুইজনের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে। এখন আমার যেমন এই যে স্কেলটা দ্বারা কিন্তু এই পেপার ওয়ালমেটটা তোমার ঢাকনা পড়ে গেছে, এখন আমাদের চিত্রটাও কিন্তু এরকম। তো এটার সাথে এটার কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, খেয়াল করো জিনিসটা। আবার ওই যে ফ্রেশ কালার হওয়া বোঝা যাচ্ছে না ভিডিওতে, একটা অ্যাঙ্গেল আছে। ঠিক এইরকম এই সমতলের সাথে এই সমতলের একটা অ্যাঙ্গেল হলো, সেই অ্যাঙ্গেলটা হলো এটার নাম দিলাম আমরা, ধরো আলাদা একটা কালার দিচ্ছি আলফা। এই কোণটা বোঝা গেল। এখন এই কথাটা আমরা ইংলিশে লিখবো যে আলফা হলো এই দুইটা সমতলের অন্তর্গত একটা কোণ। ওকে, এই কথাটা আমি এখন ইংলিশে জাস্ট লিখে নিব। আলফা is the angle belonging মানে অন্তর্গত, এটা তোমাদের মনে রাখার জন্য লিখলাম অন্তর্গত। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল অফ, অথবা অ্যাঙ্গেলটা পরে লিখি, আলফা ইজ দ্য বিলঙ্গিং অ্যাঙ্গেল between the plane তো দুইটা, plane QOZ and GOZ। ওকে, তাহলে আরেকটা বোঝার বিষয় আছে এই চিত্রের বা এই প্রমাণের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো, ধরো এই তুমি একটা বাসে বসে আছো, হ্যাঁ, তুমি একটা বাসে বসে আছো, এ হলো ধরো বাসটা। তো বাসটা তোমরা দুইজন ব্যক্তি আছো বাসের ভিতরে। এখানে ধরো এই খুলনা থেকে বাসটা ছিল, এখানে খুলনা, বাসটা চলে গেল কোথায়, ধরো ঢাকা। খুলনা থেকে ধরো তুমি ঢাকা গিয়ে পৌঁছাইছো, বিশাল একটা ডিস্টেন্স পার করছো, কিন্তু তোমরা দুইজন যে ব্যক্তি বাসে বসেছিলে তাদের কিন্তু একজনের সাপেক্ষে আরেকজনের দূরত্বের একটু হেরফের ঘটে নাই, ওই জায়গা মতো যায় বাস স্ট্যান্ডে, ঢাকা বাস স্ট্যান্ডে পৌঁছা পর্যন্ত, এরপরে নেমে গেলে ভিন্ন কথা, এই পৌঁছা পর্যন্ত এই জায়গাটা কিন্তু স্থির। ঠিক আমরা এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বুঝার যে থিমটা হলো, আমাদের এই সমতলটা এ ও জেড, আমাদের যে সমতলটা আছে, সরি জি ও জেড বা জেড ও জি, যে সমতলটা আছে আমরা প্রথমে বলছিলাম, এই সমতলটা হলো এই তোমার ফিক্সড একটা সমতল। তো আমরা যদি এই ওজেডটাকে সাপেক্ষে গুণনয়ন করি, মানে বস্তুটাকে যদি ওজেডের সাপেক্ষে গুণনয়ন করি, তাহলে আমাদের এই আলফা কোণের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে আমাদের ওই যে জিও জেডটা আমাদের বস্তুর সাথে ফিক্সড, সে ফিক্সড অবস্থা আছে। যেমন ঠিক এখানে আমাদের এই গানের মধ্যে দুইজনে স্থির অবস্থায় ফিক্সড অবস্থায় আছে। তো গানে যতই চললো একজনের সাপেক্ষে আরেকজনের কোনো গতির পরিবর্তন এখানে, মানে দূরত্বের পরিবর্তন হয় না, বা আমাদের এখানে হলো কোণের পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আমাদের আলফা এই কোণটা স্থির। এই কথাটা, আমার কথাটা তুমি একটু ফিল করে স্মরণ রাখতে হবে বা বুঝে নিতে হবে, কারণ হলো এটা যদি তুমি ফিল না করো তাহলে কিন্তু মুশকিল আছে আমাদের সামনের দিকে। এই কথাটাই আমি লিখে নিলাম, হোয়েন দ্য রোটেট অ্যাবাউট ওজেড, হ্যাঁ সরি বডি, হোয়েন দ্য বডি রোটেটস অ্যাবাউট ওজেড, ওজেডের সাপেক্ষে গুণনয়ন হবে, দেন দ্য অ্যাঙ্গেল আলফা রিমেইন সেম, অর্থাৎ কোনটা অপরিবর্তিত থাকবে, বিকজ দ্য প্লেন জিও জেড ফিক্সড ইন দ্য বডি, সেটা বডির সাথেই যেহেতু সে ফিক্সড করা, আটকানো। অর্থাৎ তাহলে এখানে আমরা চিত্রটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এই যে আমাদের প্রথমে যে সাই কোণটা,
সাই কোণটা কিন্তু এটা পুরাটা, অর্থাৎ সাই কোণটা হলো থিটা এবং আলফার যোগফল। সাই কোণটা হলো থিটা এবং আলফার যোগফল। অতএব সাই কোণটা হলো, সাই কোণটা অবশ্যই এই লেখার সাথে যুক্ত না, জাস্ট চিত্র থেকে আসছে, থিটা প্লাস আলফা। আলফা কিন্তু ফিক্সড কোণ, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্টকে যদি আমি কোনো কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ধরো সময় সাপেক্ষে, তার কোনো পরিবর্তন নাই, আনচেঞ্জড। তার মানে আমরা বলতে পারি অতএব ডি সাই অফ ডিটি ইজ ইকুয়াল টু, এইখানে ডান সাইডে ডি থিটা অফ ডিটি, ওই যে আলফার ডিফারেন্সিয়েশনটা শূন্য আসছে, আলফার ডিফারেন্সিয়েশনটা শূন্য আসছে। তাহলে আলফা কি কনস্ট্যান্ট, আলফাটা হলো, অ্যান্ড এটা যদি আরেকবারও করি, আমাদের দরকার হবে একটু পরে ডি স্কোয়ার সাই, সরি সাই না, এটা হলো ফাই, পি এইচ আই, ফাই, 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 আমরা অফ ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আরেকবার করলে ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার। আমরা আলফা কনস্ট্যান্ট বলে দিলাম, কনস্ট্যান্ট। ওকে, এখন আমাদের চিত্রে আরেকটা জিনিস, ধরো আমাদের ওই যে বিন্দুটা বা যে কণাটা, সেই কণাটা এই পি এম বরের কণাটা, এইখানে ধরো তার একটা ডিস্টেন্স আছে, এটা হলো আর, সেটা নাম দিলাম তোমার পি, এটা ক্যাপিটাল এম দিলাম, এই পি এম। এখন আমরা যে জিনিসটা এখানে বিবেচনা করা হবে, ওই যে আমাদের মনে পড়ে এই সূত্রটা প্রয়োগ করার জন্য, হোয়েন দ্য পার্টিকেল মুভ অ্যালং সার্কেল, একটা সার্কেল আর ইজ ইকুয়াল টু এ, একটা সার্কেল আর ইজ ইকুয়াল টু এ তে আমাদের অ্যাক্সিলারেশন অ্যালং পিও এত আর পারপেন্ডিকুলার পিও বা ওপি এত, একটা হলো অ্যালং আর একটা হলো পারপেন্ডিকুলার। তো ঠিক এইখানে এখন আমরা যেটা বিবেচনা করব, আমরা বিবেচনা করব যে তোমার এখানে প্রথমত আমরা যেটাকে বিবেচনা করব, পি বিন্দু থেকে ওজেড এর উপর তার যে একটা ডিস্টেন্স, ডিস্টেন্সটা হলো স্মল আর, পি এম সমান স্মল আর। এখন এই পি বিন্দুতে আমরা একটা, এই যদি এই পি বিন্দু থেকে আমরা এখানে একটা সার্কেল কল্পনা করলে, ধরো এ হলো পি বিন্দু, এ হলো এম, যদি এখানে একটা সার্কেল কল্পনা করা হয়, তো সেই সার্কেলের ক্ষেত্রে আমাদের এই যে অ্যাক্সিলারেশন, হ্যাঁ, ওই অ্যাক্সিলারেশন ধরো এই পিএম, সেটা বরাবর সেই এই পিএম বরাবর একটা, এই জায়গাটা কিন্তু অনেকের কিন্তু বুঝতে কষ্ট হবে, অ্যাক্সিলারেশন ও পি, মানে অনেকে খুঁজবে যে এখানে সার্কেলটা কই। দেখো এটা কিন্তু তোমার 9, 10 বা এইচএসসি লেভেলের ম্যাথ নয়, একেবারে সর্বোচ্চ পর্যায়ের পড়াশোনা। তোমাকে এই জিনিসটা ফিল করতে হবে যে বলতেছে যদি পি বিন্দুতে এম কে সেন্টার ধরে আমরা একটা সার্কেল কল্পনা করি, তাহলে আমাদের এই যে পিএম বরাবর, দেখো ওই এখানে খেয়াল করো, এই যেরকম পিও বরাবর, এই দেখো পিও বরাবর, পিও বরাবর যদি আমরা একটা সার্কেল কল্পনা করি, এখানে হলো তোমার এমপি বরাবর, বা অর্থাৎ এম এ, ওই যে ও জায়গায় এম আছে, খেয়াল করেছো, ও জায়গায় আমাদের এম আছে। তো আমরা যদি কল্পনা করি, আমাদের কিন্তু একটা টার্নিং পয়েন্ট এটা, তাহলে সেই যেটা কল্পনা করব তার অ্যাক্সিলারেশন অ্যালং পিএম আর পারপেন্ডিকুলার পিএম, অ্যালং পিএম আর পারপেন্ডিকুলার পিএম। আশা করি আমার কথা কিছুটা হলেও তোমরা বুঝেছো। তাহলে যা যা আমি বলছি এখন তা আমি লিখে নিচ্ছি খাতায়। ইফ আর ইজ ইকুয়াল টু পিএম বি দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল, হ্যাঁ, ফ্রম দ্য অ্যাক্সিস ও জেড, এই যে এই কথাটা বলছে, এই পিএম হলো ডিস্টেন্স, পিএম ইজ ইকুয়াল টু আর ডিস্টেন্স কার, পার্টিকেলের কণাটির কোথায় থেকে, ও জেড অক্ষ থেকে, ও জেড অক্ষ থেকে। এই কথাটাই আমরা লিখে নিলাম। আর ওই যে আমরা যে সার্কেল কল্পনা করছি সেই কথাটা আমরা কিন্তু এখন ইংলিশে একটু শর্টকাটে লিখব। দেন পি ডেসক্রাইব, মানে বর্ণনা করে, এখানে কিন্তু এটা একটা কল্পনা, হাইপোথিস, চিন্তা। পি ডেসক্রাইব এ সার্কেল অ্যাবাউট এম as center, as center, এম কে সেন্টার ধরে আমরা পি বিন্দুতে একটা সার্কেল কল্পনা করতে পারি। তাহলে সেই এম কে যখন আমরা সেন্টার ধরবো তখন পিএমটা হয়ে যাবে তোমার
ওই যে ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে এখন আমাদের যে সূত্রের দুটো একটু আগেও দেখালাম, আবার ক্লাসের শুরুতেও বলেছি, আমাদের আলোচনার মেইন মেরুদণ্ড ছিল সো অ্যাক্সিলারেশন। আমরা প্রমাণের ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল অংশে চলে এসেছি, মোটামুটি চিত্রের কাজ শেষ। অ্যাক্সিলারেশন অ্যালং পিএম আর ডি থিটা অফ ডিটি হোল স্কোয়ার। আমরা স্পষ্টত একটা জিনিস এখানে দেখতেছি, দেখো ডি থিটা অফ ডিটি কে আমরা ডি সাই অফ ডিটিও বলতে পারি, আর ডি সাই অফ ডিটি হোল স্কোয়ার। এরপরে আরেকটা হলো অ্যান্ড, আচ্ছা আমরা অ্যাক্সিলারেশন কেন বাইর করতেছে, আমাদের হলো বলের সমীকরণ। একটু আগে আমি তোমাদের প্রথম দিকে একটা সূত্রের কথা বলেছিলাম, কেন কি করি সেটাও তো আমাদের জানতে হবে। এই যে আমাদের টার্গেট হলো বলের সমীকরণ বাইর করা, এরপরে বলের ভ্রামকটা লাগবে, তো ভর ইন্টু ত্বরণ, এই ত্বরণটা আমরা এখন নির্ণয় করতেছি। ভর তো এম আমরা জানি, তারপরে ত্বরণকে ভর দিয়ে গুণ করলে আমাদের কাজ শেষ। তবে আমাদের লাগবে হলো আবার যেটা, আর পারপেন্ডিকুলারটা হলো আর ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার, ওই যে সার্কেলের জন্য যেটা সূত্রের শেষের অংশ, খেয়াল আছে তোমাদের? অথবা এটাকে আমরা ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার, এই যে ডি স্কয়ার সাই অফ ডিটি স্কয়ার এটাও বলতে পারি, আর ডি স্কয়ার ফাই অফ ডিটি স্কয়ার। আচ্ছা, এখন আমরা কিন্তু শেষ পর্যন্ত পারপেন্ডিকুলার নিয়েই কাজ করব, এটা আমরা শেষ পর্যন্ত রাখবো না। এর কারণ হলো আমাদের ওজেড অক্ষর হলো পারপেন্ডিকুলার, এই কথাটা আসবে একটু পরে। আমাদের কাজ হলো ফোর্স নিয়ে কাজ করা, তাহলে আমরা ত্বরণটা পেয়ে গেলাম। তাহলে হ্যান্স দা ইফেক্টিভ কার্যকরী বল, যেটার জন্য আমাদের এত আয়োজন, ফোর্স অ্যালং পিএম অ্যাট পি, পি বিন্দুতে আর কি। কি অ্যালংটা, অ্যালং হলো এটা, এটা হলো ত্বরণ অ্যালং বরাবর, এটার সাথে কি হবে, এটা হলো ত্বরণ, তার সাথে গুণ হবে এম ভর, এম আর ডি থিটা অফ ডিটি হোল স্কয়ার। আর পারপেন্ডিকুলার বরাবর হলো এটা হলো ত্বরণ, তার সাথে এম গুণ। অ্যান্ড দা ইফেক্টিভ ফোর্স perpendicular PM at P is equal to M R D square, আমরা এটা নিয়ে কাজ করতেছি আর কি, থিটার অংশ নিয়ে, D স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আগে বলেছি আমরা পারপেন্ডিকুলারটা নিয়ে কাজ করতেছি, এখন তাহলে এটা নিয়ে আমরা শেষ পর্যন্ত রাখবো। এখন এটা হলো একটি কণার, এখন যদি তোমার এটার আমরা ওই যে মোমেন্ট অফ ফোর্স, আমরা একটা কথা বলছি না, মোমেন্ট অফ ফোর্স হলো এফডি, অর্থাৎ বল আর দূরত্বের গুণফল। বল আর দূরত্বের গুণফল হলো মোমেন্ট অফ ফোর্স, বলের তোমার ভ্রামক। এটা আমরা এক শেষ ছোট্ট সূত্রটা আর কি এটা। সো the moment of its effective force about the axis OZ is, তাহলে কি হবে, তোমার বলের সাথে গুণ হবে দূরত্ব, ওই যে আর কিন্তু এখানে আমাদের দূরত্ব চিত্রে দেখে আমরা কিন্তু বারবার কথা বলেছি, দূরত্ব ইন্টু বল, দূরত্ব ইন্টু বল। বল তো এখন যেটা পারপেন্ডিকুলার যেটা বের করছি, যেহেতু আমাদের ওজেড এর হিসাবটা, ওজেড হলো পারপেন্ডিকুলার, এম আর ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম আর স্কয়ার ডি স্কয়ার থিটা অফ ডিটি স্কয়ার। এখন আসো, এটা তো হলো একটি কণার। এখন আসো যদি ওই যে আমরা আগের চ্যাপ্টারে যেরকম বলেছিলাম হোল বডির, প্রত্যেকটা কণার যদি আমরা যোগফল নির্ণয় করি কিসের, মোমেন্ট অফ ইফেক্টিভ ফোর্সের, তাহলে আসবে এরকম, তাহলে হ্যান্স দা মোমেন্ট অফ ইফেক্টিভ ফোর্স অফ দা হোল বডি
সম্পূর্ণ বস্তুটির আর কি, হোল বডি অ্যাবাউট ওজেড ইজ, ওজেড অক্ষের সাপেক্ষে। তাহলে এটা কি হবে? এটা হবে এই সামেশন, মানে হোলটা বললে শুধু সামেশন শব্দটা আসবে, আর কিচ্ছু না। এম আর স্কোয়ার ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার সামেশন এম আর স্কোয়ার। দেখো তো এটা কিসের সূত্রের সাথে মিলে? ওই যে এম আই, ওই তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক না? তাহলে এই কথাটা আমরা এখন লিখব, ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার ইন্টু, এই জায়গাতে ইন্টু আছে, দিলাম মোমেন্ট বা সংক্ষেপে যদি লিখি এম আই অফ দ্য বডি অ্যাবাউট ওজেড অ্যাক্সিস, তাই না? আচ্ছা, এখন ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার ইন্টু সামেশন অফ এম আর সামেশন অফ আর। তো সামেশন অফ এম ছোট এম রে, ছোট এম সবগুলো যোগফল হলো বড় এম। আর একটা কথা এখানে ব্যবহার হয়, আর এর জায়গায় ব্যবহার হয় হলো তোমার, আর এর জায়গায় ব্যবহার হয় হলো তোমার কে, আর এর জায়গায় ব্যবহার হয় ক্যাপিটাল কে, কে স্কোয়ার। তো কে এর একটা পরিচয় এখানে আছে, হোয়ার কে ইজ দ্য রেডিয়াস অফ দ্য জাইগ্রেশন। জাইগ্রেশন মানে হলো ওই যে আবর্তন, কার? অফ দ্য বডির। তাহলে কমা দিয়ে লিখে নাও, হোয়ার কে, দেখো আরটা হয়ে সামেশন অফ, মানে এগুলো আমাদের ওইখানে বেসিক অংশে আলোচনা আছে, এই সামেশন অফ আর স্কয়ার, এটাকে আমরা লিখছি কি কে। কে এর পরিচয়টা কি? হোয়ার কে ইজ দ্য রেডিয়াস, আগের সপ্তাহ থেকে আসছে এটা, রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি, অফ দ্য বডি অ্যাবাউট ওজেড। ওজেডের সাপেক্ষে, আর জাইরেশন হলো আবর্তন, আবর্তন। এই কেটাকে বলা হয় আবর্তন, রেডিয়াস অফ জাইরেশন ব্যাসার্ধের আবর্তন, কেটাকে বলা হয় ব্যাসার্ধের আবর্তন। এটাই হলো আমাদের, এটাই হলো মোমেন্ট অফ অল দ্য ইফেক্টিভ ফোর্স অ্যাবাউট ওজেড। এটাই হলো আমাদের মূল প্রমাণ। এটা আমরা এটার জন্যই এত আয়োজন করলাম। এটা হলো আমাদের বলের সমীকরণ বা গতির সমীকরণ, এই ফিক্সড অ্যাক্সিসের সাপেক্ষে, অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস। এটা আমাদের সামনে আবার এটা দরকার হবে, আর আমরা এটা এখন নির্ণয় করলাম, উপলব্ধি করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম দিকে কিছু বেসিক আলোচনা করে আমরা পূর্ণাঙ্গ প্রমাণটা করলাম। এটা হলো আমাদের মেকানিক্স কোর্সের। আর আমি প্রথমে তোমাদের বলেছি মেকানিক্স হলো অনার্স এবং মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের সাথে সম্পর্কিত। এছাড়াও তোমার 200 নম্বরের যে বিসিএস গণিত সাবজেক্টে যে লিখিত পরীক্ষা হয়, সেখানেও মেকানিক্স কোর্সটা খুবই গুরুত্ব বহন করে। তো আমরা খুব ভালোভাবে এই কোর্সটা সম্পন্ন করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার সম্পূর্ণ এই মেকানিক্স সহ থার্ড ইয়ার বা অনার্সের যেই কোনো লেভেলের ম্যাথ, একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পূর্ণাঙ্গ কোর্সটি আমার কাছ থেকে করতে চাও, মেকানিক্স সহ অন্যান্য বিষয়গুলোও, তাহলে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। এছাড়াও আমাদের এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে তোমার শিক্ষক নিবন্ধন গণিত লিখিত কোর্স করানো হয়, বিসিএস এর 200 নম্বরের গণিত লিখিত কোর্স করানো হয়, অনার্স ডিগ্রি মাস্টার্স স্তরের গণিতের সকল কোর্স করানো হয়। যেই কোনো প্রয়োজনে, যেই কোনো কোর্সের জন্য তোমাকে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আমি এমটি বিল্লাল স্যার সরাসরি তোমার মেসেজের রিপ্লাই দিয়ে তোমার প্রশ্নের উত্তর দিব। তো আজ এই পর্যন্তই। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।